উনি আমারই নামের আগে যোগ করেছে মেজর মুক্তিযুদ্ধ নাকি ছিলেন। উনি আসলে মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধের যে সম্মান, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার মনে মগজে ধারণ করতে পারেন না। এটা এর মধ্যে আমরা আরো দেখতে পেলাম কি, কিছু ব্যবসায়ী গিয়েছেন, সেখানে টাকা দিয়ে তারা হলো অলরেডি মহড়া শুরু করেছেন। এটা তো আসলে এবার মনে হয় নির্বাচন কমিশনের যে আরপিও, যে আরপিওতে বলা হয়েছে প্রতি ভোটার হলো 10 টাকা করে খরচের, কিন্তু এরা আগেই ইলেকশনের আগে হলো সব টাকা খরচ করে দিচ্ছে। ইলেকশনের দিন মনে হয় 25 লাখ টাকা খরচ করবে, যেটা হলো ম্যাক্সিমাম জায়গাটা। সংস্কার আসলে বিএনপি যে কতটুকু বাস্তবায়ন হবে সেটা আমরা এখনো সন্দিহান। আর ইউনূস সরকার অথবা বর্তমানে যে সংস্কার কমিশন একটি ভালো কাজ করেছে, যে প্রতীক বিক্রির যে দোকানগুলো খুলেছিল বাংলাদেশে বড় বড়, এগুলো হলো বন্ধ করে দিয়েছে। আমরা এটা বলতে পারি যে প্রতীক বিক্রির দিন শেষ, আবু সাইদের বাংলাদেশ। আবু সাইদের বাংলাদেশে আর কেউ প্রতীক বিক্রি বাংলাদেশে করতে পারবে না। আমি মূল আলোচনাটা চলে যাচ্ছি, যেটা শিরোনাম ছিল মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর 1975। সেটা হলো শেখ মুজিব যখন ক্ষমতা কুক্ষিগত করেছিলেন বাংলাদেশের জনমানুষ থেকে, তার পরবর্তীতে মানুষ আবার নিপীড়িত হয়েও রাজপথে দাঁড়িয়েছে। ওই সময় একটা সেনা অভ্যুত্থান হয়েছিল। এই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতা দখলের একটি প্রচেষ্টা চালানো হয়েছিল। ভাগ্যক্রমে জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন, ক্ষমতা না চাইতে হলো পেয়ে গেছেন, এবং ওনার কিছু ক্যারিসমেটিক জায়গা ছিল, সেই জায়গা থেকে উনি অর্থনৈতিক কিছু স্বনির্ভরতার জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছেন। কিন্তু পলিটিক্যাল জায়গায় জিয়াউর রহমান পুরোপুরি ব্যর্থ ছিলেন। কারণ ওই সময় আমাদের সামনে একটি সুযোগ ছিল বাংলাদেশটাকে নতুন করে পুনর্গঠন করা, কিন্তু এই জন্য আমরা বলি যাতে মিলিটারি পলিটিক্সে না আসে। মিলিটারি পলিটিক্সে আসলে কিছু ডেভেলপমেন্ট হয়। এটা আপনারা দেখবেন পথেঘাটে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের লোগো লাগায় যারা হলো সীমান্ত পাহারা দিকে দেশের কাজ করবেন, তারা হলো রাস্তাঘাটের ইট, বালু, কনক্রিট, সিমেন্ট এগুলোর কাজ করতেছে। খুবই দুঃখজনক। তো ওই সময় হলো উনি রাজনীতিকে যতটুকু না পুনর্গঠন করবেন, অর্থনীতিকে পুনর্গঠন করেছেন। অর্থনৈতিক অনেক সফলতা রয়েছে, কিন্তু রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন, কিন্তু উনি সফল হন নাই। সেইখানে উনি যদি চাইতেন, ওনার হাতে এত বড় ক্ষমতা ছিল, জনগণ অনেক বড় ধরনের সাপোর্ট দিয়েছিল, বাংলাদেশের ওই সময় গতিপথটা উনি ঘুরিয়ে দিতে পারতেন। ওই সময় বাংলাদেশ কিন্তু নতুন একটা রিফর্ম প্রসেসের মধ্যে চলে যেতে পারত। জিয়াউর রহমান ঐতিহাসিক ভাবে এই যে সুযোগটা ছিল এটা মিস করেছেন। এবং বাংলাদেশের মানুষ কত দুর্ভাগা, বাংলাদেশের মানুষ আবার রক্ত দিল, আবার জীবন দিল, 90-তে রাজপথে গেল, 3 দলীয় একটি সোশ্যাল কন্ট্রাক্ট হলো যে আমরা এটা করবো। সেখানেও বিএনপি গাদ্দারি করলো বাংলাদেশের মানুষের সাথে। এখন 24-এর সুযোগ এসেছে। এখন বিএনপিকে একবার সুযোগ দেওয়া হয়েছিল 75-এ, পারে নাই। 90-তেও সুযোগ দেওয়া হয়েছিল, পারে নাই। 2001 সালে কিছু সুযোগ পেয়েছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন লেগে। যে জিয়াউর রহমান চেয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে, দুর্নীতি রোধ করে বাংলাদেশকে একটি সঠিক জায়গায় নিয়ে যেতে, জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি প্রথম এই বাংলাদেশে দুর্নীতির হলো অভিযাত্রা শুরু করে। শেখ মুজিবের পাশে ছিল হলো সব চোর, কম্বল চোর, আর এই খালেদা জিয়ার পাশে ছিল সব দুর্নীতি, সরকারি অফিসের টাকা চোরের লোকেরা। আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ে এসে 24-এ 2000 লোক আবার শহীদ হল। হওয়ার পরে আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ হলাম, সংস্কার কমিশন গঠন হলো, যে বাংলাদেশে আমরা সংস্কার কার্যক্রম করতে চাই। ওনারা বললো যে বাংলাদেশে সংস্কার করা যাবে না, এবং সংস্কার কার্যক্রমকে ঠেকিয়ে দেওয়ার জন্য ওনাদের সবচেয়ে যে বিষয় সংবিধান জানে, যিনি সবচেয়ে বেশি সংস্কার চান মনে প্রাণে, তাকে পাঠালে সংস্কার বিরোধী কার্যক্রম করার জন্য সংস্কার কমিশন। ইতিহাসের বাংলাদেশের মানুষের খুব দুঃখজনক ঘটনা যে মানুষ
এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আবার পড়লো। এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য জোটে আসা শুরু করলাম, তখন আবার ওনারা মাঠে মনোনয়নের ফর্ম বিক্রি করা শুরু করলো। জায়গায় জায়গায় হরতাল, জায়গায় জায়গায় হলো রোড ব্লকের, এই জনের বাড়ি ভাঙচুর করতেছে, ওই জনের বাড়ি ভাঙচুর করতেছে। এইসব সন্ত্রাসী কার্যক্রম, গডফাদারগিরি, এগুলো তো আমরা আগেই বলে আসছি। এগুলো যদি বন্ধ না করতে পারি, বাংলাদেশে আসলে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেতে পারবো না। এখন জিয়াউর রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কিন্তু বিএনপি যেটা করতে চাচ্ছে সেটা তো একদলীয় গণতন্ত্র বাংলাদেশে তারা কায়েম করতে চাচ্ছে। গণতন্ত্রের কথা বলছে, কিন্তু এটা শুধু জিয়া ফ্যামিলির গণতন্ত্র। আমরা তেমন গণতন্ত্র বাংলাদেশে চাই না। আর এই একদলীয় গণতন্ত্রের বাহিরে ধানের বিরোধী যে পলিটিক্স করবে, বা আমার আসন ওনার আসন বিক্রি করবে, যে কিনতে না চাইবে তাকে শুট করা হবে, এই ধরনের পরিস্থিতি আসলে আমরা বাংলাদেশে চলতে দিতে পারি না এবং চাই না। আমরা আসলে বিএনপির এই জায়গাগুলোতে ক্রিটিক করে থাকি। এটা একটা ন্যাশনালিস্ট ফোর্স, তাদের সামনে অনেক সুযোগ এসেছিল, তারা সুযোগ কাজে লাগাইতে পারেনি। এখন আমাদের সামনে সুযোগ এসেছে, আমরা কাজে লাগাইতে চাই। বিএনপি মানে একটা কথা বলবো, যে কিছু লোক আছে না, নিজের নাক কেটে অপরের যাত্রা বন্ধ করে। বিএনপির হলো এই অবস্থা, নিজের ক্ষতি করে হলো বাংলাদেশের জনগণের ক্ষতি করতে আসছে তারা। বিএনপির অবস্থা কি হবে এটা তো বলছি, যে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে জন্ম আর না ভোটের মধ্য দিয়ে তাদের মৃত্যু। তাদের মৃত্যু ঘন্টা অলরেডি বেজে গিয়েছে বাংলাদেশে। তাদের সামনে একটা সুযোগ আছে, এই যে কয়েকদিনের মধ্যে, এই মাসে নাকি সামনের মাসে তারেক রহমান বাংলাদেশে আসবেন, এরকমই আমরা শুনতে পাচ্ছি। তারেক রহমান আসবেন, বেশ ভালো কথা, কিন্তু আমি আরো ওনারা যখন 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, চ্যানেল ওয়ানে একটা সাক্ষাৎকার দেখেছিলাম, যে তারেক রহমানকে বলেছিলেন যে আপনি কিভাবে বাংলাদেশটা গঠন করতে চান, ওনার আদর্শকে। উনি ওনার আদর্শ বলেছিলেন মাহাতির মোহাম্মদ, এবং বলেছিলেন আমি ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গায় কাজ করতে চাই। এটা অন রেকর্ডে উনি বলেছিলেন। এই ইন্টারভিউটা এখনো ইউটিউবে পাবেন। তো এখন উনি আমাদের এখন পলিটিক্যাল ক্রাইসিসটা অনেক বড়, ইকোনমিক ক্রাইসিস যেমন রয়েছে, আর আমরা মনে করি যে বিএনপির যে ইকোনমিক পলিসি, এই পলিসি দিয়ে আসলে তারা ইকোনমিক থেকে যে চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশে উত্তরণ করা সম্ভব না, এবং তাদের পলিটিক্যাল জায়গা থেকে তারা উত্তরণ করা সম্ভব না। আর বিএনপি যদি জবরদস্তি করে ইউনিয়নের সাথে ডিল করে, লন্ডনের সাথে ডিল হয়েছিল, আবার বাংলাদেশে হলো ওই ডিলের কোন নতুন ভাবে আবার সেই ডিলটার চুক্তি নবায়ন করে যদি তারা ক্ষমতা যায়, বাংলাদেশে তাদের এনসিপির হাতে তাদের পতন হবে আবার। তো এটা খুবই দুঃখজনক। একটি দলের হাতে বা একই জনগণের শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের, বিএনপিরও পতন হবে। কিন্তু তখন একটি সুযোগ থাকে যে জামায়াত ইসলামী ক্ষমতা নিবে কিনা, এটা বড় একটা কনসার্নের বিষয় বাংলাদেশে। আমরা সেখানে বলি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে 90% মুসলমান আছে, আমরা তাদের কাছে ক্ষমতাটা দিতে চাই। এই রেসপন্সিবিলিটি নিয়ে এখানে যারা আমাদের হিন্দু ভাইরা রয়েছে, তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব। অর্থাৎ আমি যদি খাইতে না পারি, আমি যদি পড়তে না পারি, আমার আগে রেসপন্সিবিলিটি থাকবে অন্যান্য যে ধর্মাবলম্বী ভাইরা আছে তাদের আমরা সহযোগিতা করা, তাদের আগে নিরাপত্তা নিশ্চিত করা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, আলেমদের নিরাপত্তা নিশ্চিত করা, এই জায়গাগুলোতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সকল দলের কাছে আহ্বান রাখবো, একটি সুযোগ এসেছে, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এবং 75-এর সময় যেমন ইনস্টিটিউশন গুলো দাঁড় করানোর সুযোগ পায় নাই, জামায়াত তো 71 সালেও আরো বড় ভুল করে বসে আছে। 24-এর পরে আমি জামায়াতের অনেককে বলেছিলাম যে দলের নামটা চেঞ্জ করে ফেলেন, কারণ আপনার দলের নাম দিয়েছেন ইসলাম, ইসলামিক নাম দিয়ে এটার গায়ে যে কাদা লাগিয়েছেন, এই কাদা পরিষ্কার করার কথা পুরোটাই কালো হয়ে গিয়েছে। এটা বসে মাঝে পরিষ্কার করা সম্ভব না। এই জন্য ওনাদেরকে আমরা আগেও বলেছিলাম দলের নামটা পরিবর্তন। এখন তারা বলবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কি আমার দলের নাম পরিবর্তন বলতে পারেন কিনা। আমি বললাম গণতান্ত্রিক যাত্রায় আপনি কি আমার ইসলাম নিয়ে আপনি শুধু একটা দল বানায় রাজনীতি করতে পারেন কিনা, আমি তাদেরকে প্রশ্ন রাখবো। সেজন্য আমরা জামায়াত ইসলামী বিএনপিকে এখনো বলবো, সুযোগ এসেছে, সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এবং আজকে আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ।
তবে আমাদের সব থেকে একটা কোশ্চেন, বার্নিং একটা কোশ্চেন আসছে যে আমরা কার সাথে জুটে যাবো। আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জুটে যাবো। সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করবো ইনশাআল্লাহ। এই জন্য হলো জুলাই সনদ বাস্তবায়নের পথে যদি বিএনপি এগিয়ে আসে, আমরা এই কন্ডিশনে তাদেরকে কিছুটা সুযোগ দিতে রাজি আছি। পুরো সুযোগ দিতে রাজি নয়, কারণ তাদের অর্থনৈতিক যে ব্যবস্থা থেকে চাঁদাবাজি, মাছ কান্দে এত বেশি করছে তারা বাংলাদেশ পরে। তারা যে দুর্নীতি করেছিল সেনা শাসন আসার পরে, শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকামগুলো ঢাকা পড়ে গিয়েছিল। আমরা যদি সরকার গঠন করি 2001 থেকে 6 পর্যন্ত যে দুর্নীতি করেছিল তারা সেগুলোর বিচার